আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন রাসায়নিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা কী, সাম্যাবস্থার বৈশিষ্ট্য এবং ভার্সাতিলের নীতির আলোকে রাসায়নিক সাম্যাবস্থার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা জেনে নেই যে রাসায়নিক সাম্যাবস্থা কী। একটি বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন বিক্রিয়কসমূহের ঘনমাত্রা বেশি থাকে, আর বিক্রিয়কসমূহের ঘনমাত্রা বেশি থাকার কারণে বিক্রিয়ক অণুসমূহের মধ্যে পারস্পরিক সংঘর্ষ বৃদ্ধি পায়, যে কারণে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে। কিন্তু এই বিক্রিয়াটি যখন শুরু হয় তখন প্রথম দিকে উৎপাদের পরিমাণ কম থাকে, আর উৎপাদের পরিমাণ কম থাকার কারণে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ অতটা বৃদ্ধি না পেলেও উৎপাদের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এ কারণে বলা হয়েছে যে কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ কমতে কমতে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বাড়তে বাড়তে এমন একটি অবস্থা প্রাপ্ত হয় যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগের সমান হয়ে থাকে। রাসায়নিক বিক্রিয়ার সেই অবস্থাটির নামই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এই বিষয়টিকে আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখি, চলো। এদিকে হচ্ছে সময় আর অক্ষ বরাবর হচ্ছে বিক্রিয়ার গতিবেগ বা হার। এটা হচ্ছে পশ্চাৎমুখী এখানে লক্ষ্য করো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মূলবিন্দু থেকে ডান দিকে হচ্ছে সময়ের বৃদ্ধি, আর এখান থেকে উপরের দিকে হচ্ছে বিক্রিয়ার গতিবেগের বৃদ্ধিকে বোঝাচ্ছে। তাহলে কোনো উভমুখী বিক্রিয়ায় এই যে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। এই বি বিন্দুতে এসে দেখা যাচ্ছে যে দুটি দিকের বিক্রিয়ার হার সমান হয়ে গেছে। তাহলে যে অবস্থায় রাসায়নিক বিক্রিয়ার এই দুটি দিকের বিক্রিয়ার হার সমান হবে, রাসায়নিক বিক্রিয়ার সেই অবস্থাটির নাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এখন আমরা দেখব যে একটি রাসায়নিক সাম্যাবস্থার কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। যেমন প্রথমেই আমরা বলবো যেটি যে রাসায়নিক সাম্যাবস্থা হতে হলে অবশ্যই বিক্রিয়াটিকে উভমুখী হতে হবে। দুই হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগের সমান হতে হবে। রাসায়নিক সাম্যাবস্থা আমরা যদি বিক্রিয়ক বা উৎপাদ যে কোনোটা নিয়েই যদি শুরু করি না কেন, তাহলে অবশ্যই একটি নির্দিষ্ট অবস্থানে গিয়া সাম্যাবস্থায় উপনীত হবে। একটি বিক্রিয়া যদি একবার সাম্যাবস্থায় উপনীত হয় তাহলে সেই সাম্যাবস্থা চিরকাল চলতে থাকবে যতক্ষণ সাম্যাবস্থা নির্ধারণকারী যে নিয়ামকগুলো রয়েছে সেই নিয়ামকের পরিবর্তন ঘটানো না হয়। তারপর হচ্ছে যে সাম্যাবস্থায় বিক্রিয়া অসম্পূর্ণ থাকে, কারণ হচ্ছে যে সাম্যাবস্থার ক্ষেত্রে কোনো দিকের বিক্রিয়াই সম্পূর্ণরূপে সমাপ্ত হবে না। তারপরে সাম্যাবস্থা অর্জনের ক্ষেত্রে প্রভাবকের বিশেষ কোনো ভূমিকা নেই, কারণ প্রভাবক শুধুমাত্র সাম্যাবস্থায় উপনীত হতে সাহায্য করতে পারে মাত্র, অর্থাৎ সাম্যাবস্থাটিকে দ্রুত অর্জনে সহায়তা করতে পারে, অথবা সাম্যাবস্থা
টিকে ধীরগতিতে অর্জনে সহায়তা করতে পারে মাত্র। এখন একটি সাম্যাবস্থা হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকা একান্তই অপরিহার্য। এ পর্যায়ে আমরা দেখব যে এই যে রাসায়নিক সাম্যাবস্থা, এই রাসায়নিক সাম্যাবস্থার উপর যে বিভিন্ন নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলোর প্রভাব কি এবং কিভাবে এদের পরিবর্তনের ফলে সাম্যাবস্থার পরিবর্তন হয়, সেই বিষয়টি আমরা রাশিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করব। তাহলে শুরুতেই আমরা জেনে নেই যে রাশিয়ার নীতিটিকে। রাশিয়ার নীতিটি হচ্ছে এরকম যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে সাম্যাবস্থা পরিবর্তনকারী যে নিয়ামকগুলো রয়েছে যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলোর কোনো একটির যদি পরিবর্তন ঘটানো হয় তাহলে রাসায়নিক সাম্যাবস্থারও পরিবর্তন ঘটে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হওয়ার মাধ্যমে। তাহলে সেই নিয়ামকগুলোর মধ্যে রয়েছে যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। তাহলে প্রথমেই আমরা দেখব যে রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব। এখানে একটি বিষয় উল্লেখ করতে হয় যে রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব দুরকম হয়ে থাকে। এক হচ্ছে সাম্যাবস্থার অবস্থানের উপর তাপমাত্রার প্রভাব, দুই হচ্ছে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। প্রথমেই দেখব আমরা যে রাসায়নিক সাম্যাবস্থার অবস্থানের উপর যে তাপমাত্রার প্রভাবটা কেমন হতে পারে। আমরা একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। ধরো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এর মধ্যে বিক্রিয়ার ফলে এখানে অ্যামোনিয়া হচ্ছে এবং এখানে ডেরিস হচ্ছে -922.38 কিলোজুল। আরেকটি বিক্রিয়া লিখছে 2O4, এটা বিযোজিত হয়ে 2NO2। এখানে ডেরিস হচ্ছে +55.3 কিলোজুল। প্রথম বিক্রিয়াটি লক্ষ্য করো যে প্রথম বিক্রিয়াতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডেরিসের মান ঋণাত্মক, অর্থাৎ এই বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। কাজেই এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাবটি কেমন হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ অ্যামোনিয়ার সাথে 92.38 কিলোজুল পরিমাণ তাপ শক্তি নির্গত হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়ায় অ্যামোনিয়ার সাথে তাপ এর অবস্থান হচ্ছে উৎপাদে। কাজেই এই বিক্রিয়াতে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য কিছু পরিমাণ এই অ্যামোনিয়া দেখা যাবে যে বিযোজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে উৎপাদনের মাধ্যমে সাম্যের অবস্থান হয়ে যাবে পশ্চাদমুখী এবং পশ্চাদমুখী হওয়ার মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। কাজেই এই বিক্রিয়ার মাধ্যমে যদি আমরা উৎপাদ বৃদ্ধি করতে চাই তাহলে সেক্ষেত্রে এই নিম্ন তাপমাত্রায় যদি বিক্রিয়াটি ঘটানো হয় সেক্ষেত্রে সাম্যের অবস্থান থাকবে সম্মুখমুখী, অর্থাৎ তাপমাত্রা হ্রাসের হারটি প্রশমিত হবে এই বিক্রিয়ার সাম্যের অবস্থান সম্মুখমুখী হওয়ার মাধ্যমে, অর্থাৎ সেক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়া ঘটে অ্যামোনিয়া উৎপাদনের মাধ্যমে। এরপরে নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো যে নিচের বিক্রিয়াটি দেখা যাচ্ছে যে ডেরিসের মান হচ্ছে 55.3 কিলোজুল, অর্থাৎ ধনাত্মক মান। এটাই নির্দেশ করছে যে বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। কাজেই এই বিক্রিয়াতে তাপের অবস্থান হচ্ছে এই বিক্রিয়কের সাথে, অর্থাৎ এই বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হওয়ার জন্য বিক্রিয়াটির সাম্যের অবস্থান হবে সম্মুখমুখী, অর্থাৎ ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড বিযোজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপাদিত হওয়ার মধ্য দিয়ে। আবার যদি এই বিক্রিয়াতে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি সেক্ষেত্রে দেখা যাবে যে সেই তাপমাত্রা হ্রাসের হার প্রশমিত হবে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবারও ডাইনাইট্রোজেন টেট্রক্সাইডে পরিণত হওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ সেক্ষেত্রে সাম্যের অবস্থান হয়ে যাবে আমাদের
পশ্চাৎমুখী হয়ে তাপমাত্রা হ্রাসের হারকে প্রশমিত করবে, অর্থাৎ সেক্ষেত্রে কি উৎপাদ কমে যাবে। এখন আমরা দেখব যে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। এখানে লক্ষ্য করো যে সাধারণত স্থির তাপমাত্রায় সাম্য ধ্রুবকের মানও স্থির থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তনের ফলে এই সাম্য ধ্রুবকের মানেরও পরিবর্তন ঘটে এবং এই বিষয়টিকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় বিজ্ঞানী ভ্যান টফের যে সমীকরণ আছে সেই সমীকরণের সাহায্যে আমরা এই সাম্য ধ্রুবকের উপর যে তাপমাত্রার প্রভাব সেই বিষয়টি আমরা ব্যাখ্যা করব। তোমরা ভ্যান টফের সমীকরণটি লক্ষ্য করো। ভ্যান টফের সমীকরণটি হচ্ছে লগ কেপি সমান হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইড বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস হচ্ছে ধ্রুবক। এখানে লক্ষ্য করো, আমরা যদি এইটুক সমান হচ্ছে y, এই দেখতে পাচ্ছ এইটুক সমান হচ্ছে m, এইটুক সমান ধরলাম আমি x, আর এটা তো ধ্রুবক। তাহলে দেখো যে এই সমীকরণটি হচ্ছে y = mx + c, অর্থাৎ এই সরলরেখার অনুরূপ। এটাকে যদি আমরা লগ কেপি এর বিপরীতে T ইনভার্সকে একটি গ্রাফে আমরা পয়েন্ট আউট করি, লক্ষ্য করো এটা হচ্ছে তাপ হারের বিক্রিয়া আর এটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। এখানে হচ্ছে লগ কেপি, এটা হচ্ছে ইনভার্স, এখানে হচ্ছে ইনভার্স, আর এখানে হচ্ছে লগ কেপি। লক্ষ্য করো যে লগ কেপিকে ওয়াই এবং 1/t এটি এক্স আর মাইনাস ডেল এইচ ডিভাইড বাই 2.303 আর এটা হচ্ছে এই সরলরেখার ঢাল, আর পাশে তো ছি আছে। কাজেই লগ কেপির বিপরীতে যদি টি ইনভার্সকে একটি রেখাচিত্রের মধ্যে পয়েন্ট আউট করা হয়, সেক্ষেত্রে তাপহারী বিক্রিয়ার জন্য এরকম একটি সরলরেখা পাওয়া যায়। এই সরলরেখা থেকে লক্ষ্য করো যে এখান থেকে ডান দিকে হচ্ছে টি ইনভার্সের মানের বৃদ্ধি বোঝাচ্ছে। কাজেই আমরা যদি এই পাশ থেকে চিন্তা করি তাহলে এদিক থেকে হচ্ছে কি, যতই আমরা এইদিকে মূলবিন্দুর দিকে আসবো ততই টি ইনভার্সের মান হ্রাস, অর্থাৎ কি তাপমাত্রা বৃদ্ধি বোঝাচ্ছে। আর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দেখা যাচ্ছে যে লগ কেপি অর্থাৎ কেপির মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কাজেই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে উৎপাদ বৃদ্ধি পায়, আর উৎপাদ বৃদ্ধি পাওয়ার কারণে কেপির লগ কেপি অর্থাৎ কেপি এর মান বৃদ্ধি পায়, অর্থাৎ সাম্য ধ্রুবকের মানের বৃদ্ধি ঘটে। আর এখানে লক্ষ্য করো যে এখান থেকে ডান দিক হচ্ছে টি ইনভার্সের মানের বৃদ্ধি, অর্থাৎ টি ইনভার্সের মান বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে তাপমাত্রা হ্রাস বোঝাচ্ছে। কাজেই তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা হ্রাস করা হয় সেক্ষেত্রে সাম্যের অবস্থান থাকবে সম্মুখমুখী, আর সাম্যের অবস্থান যদি সম্মুখমুখী থাকে সেক্ষেত্রে উৎপাদ বেশি হবে, আর উৎপাদ বেশি হবে সাম্য ধ্রুবক অর্থাৎ কেপি এর মান বৃদ্ধি পাবে, অর্থাৎ লগ কেপি এর মান বৃদ্ধি পাবে, যেটা এই গ্রাফ থেকে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। কাজেই শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই মনে রাখবে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি বিক্রিয়াটিকে সম্মুখমুখী রাখতে চাই, অর্থাৎ সাম্যের অবস্থানকে যদি সম্মুখমুখী রেখে উৎপাদ বৃদ্ধি করতে চাই তাহলে অবশ্যই তাপমাত্রা হ্রাস করতে হবে। আর তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি সম্মুখমুখী রাখতে চাই সেক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থান থাকবে সম্মুখমুখী এবং সেক্ষেত্রে উৎপাদের পরিমাণ উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পাবে। এ পর্যায়ে আমরা দেখব রাসায়নিক সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। তোমরা অবশ্যই মনে রাখবে যে সেই সকল এই সাম্যাবস্থায়
ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে, যে সাম্যাবস্থার ক্ষেত্রে সবগুলো উৎপাদই গ্যাসীয় অবস্থায় আছে এবং যদি সেক্ষেত্রে আয়তনের পার্থক্য থাকে তাহলে ওই সাম্য বিক্রিয়াগুলোর ক্ষেত্রে চাপের প্রভাব আছে। আর যেগুলোর ক্ষেত্রে সব উৎপাদ গ্যাসীয় আছে কিন্তু আয়তনের পরিবর্তন নাই, সেখানে কিন্তু চাপেরও প্রভাব নেই। আমরা দুটি বিক্রিয়া লিখে লক্ষ্য করো, যেমন দেখো N2 3H, এখানে 2NH3, এখানে ΔH হচ্ছে -922.38 কিলোজুল। এরপরে দেখো আমরা আরেকটি বিক্রিয়া লিখি, যেমন PCl5, এক্ষেত্রে PCl3 ক্লোরিন, এক্ষেত্রে আমাদের ΔH হচ্ছে এটা +90 কিলোজুল। এখানে লক্ষ্য করো যে প্রথম বিক্রিয়াটিতে দেখো যে এখানে দেখা যাচ্ছে যে বিক্রিয়কে হচ্ছে 4 মোল আর উৎপাদে হচ্ছে কত 2 মোল, অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়ার ফলে কিন্তু আয়তনের হ্রাস পেয়েছে। আর দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখো যে এখানে হচ্ছে বিক্রিয়কে 1 মোল আর উৎপাদে হচ্ছে 2 মোল, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আয়তনের বৃদ্ধি ঘটেছে। কাজেই এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে সেই চাপ বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটির সাম্যের অবস্থান থাকবে সম্মুখমুখী, অর্থাৎ সেক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়ার ফলে অ্যামোনিয়া উৎপাদিত হওয়ার মাধ্যমে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে। কাজেই এই বিক্রিয়াটিকে যদি নিম্ন চাপে ঘটানো হয় সেক্ষেত্রে চাপ হ্রাসের হারকে প্রশমিত করার জন্য কিছু পরিমাণ অ্যামোনিয়া বিযোজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হওয়ার মাধ্যমে সাম্যের অবস্থান হয়ে যাবে তখন পশ্চাদমুখী, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন কিন্তু হ্রাস পাবে। আর নিচের বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়তনের বৃদ্ধি ঘটেছে। কাজে এই ক্ষেত্রে তুমি যদি চাপ বৃদ্ধি করো সেক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করার জন্য ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের মধ্যে বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে ফসফরাস পেন্টাক্লোরাইড, অর্থাৎ সেক্ষেত্রে সাম্য অবস্থা হয়ে যাবে পশ্চাদমুখী। কাজেই এই বিক্রিয়াটিকে যদি আমি সম্মুখমুখী রাখতে চাই এক্ষেত্রে চাপ হ্রাস করতে হবে। আর চাপ যদি হ্রাস করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে চাপ হ্রাসের হারকে প্রশমিত করার জন্য ফসফরাস পেন্টাক্লোরাইড বিযোজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপাদিত হওয়ার মধ্য দিয়ে বিক্রিয়াটির সাম্য অবস্থা থাকবে সম্মুখমুখী। এই পর্যায়ে আমরা দেখব যে রাসায়নিক সাম্যাবস্থার জন্য বিক্রিয়া অনুপাত ও সাম্য ধ্রুবক, এই বিক্রিয়া অনুপাত এবং সাম্য ধ্রুবক এর মান থেকে আমরা কিভাবে বুঝতে পারবো যে বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হবে অথবা বিক্রিয়াটির সাম্যাবস্থা সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে, সেই বিষয়টি আমি এখন আলোচনা করব। আমি একটি উদাহরণ লিখছি, যেমন PCl5 বিযোজিত হয়ে এখানে হয় PCl3 আর হচ্ছে ক্লোরিন। এখানে লক্ষ্য করো যে সাম্য ধ্রুবক বলতে কিন্তু এটাই বোঝানো হয় যে কোনো উভমুখী সাম্য প্রতিষ্ঠিত বিক্রিয়ায় উৎপাদসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের সাথে বিক্রিয়কসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতই হচ্ছে সাম্য ধ্রুবক। তবে সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে যে সমতাকৃত সমীকরণে প্রতিটি উপাদানের মোল সংখ্যাকে তাদের ঘনমাত্রার ঘাতে উন্নীত করতে হবে, তাহলে সেটি হচ্ছে সাম্য ধ্রুবক। আমি যদি এই বিক্রিয়ার আলোকে সাম্য ধ্রুবকের সমীকরণটি লিখি তাহলে দেখো কেসি হয়ে যাবে আমাদের PCl3 ইন্টু হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে PCl5। এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য কেসি অর্থাৎ সাম্য ধ্রুবকের রাশিমালা। এখন প্রতিটি 1
মৌল থাকার কারণে এখানে ঘনমাত্রার ঘাত দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু অন্য কোনো মৌল সংখ্যা থাকলে সেক্ষেত্রে প্রতিটি উপাদানের মৌল সংখ্যাকে তাদের ঘনমাত্রার ঘাতে উন্নীত করতে হতো। আর বিক্রিয়া অনুপাত অর্থাৎ রিয়েকশন কোশেন্ট বলতে আমরা যেটা বুঝি যে রিয়েকশন কোশেন্টটি হচ্ছে যে বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকুক বা নাই থাকুক, যে কোনো অবস্থাতে উৎপাদসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের সাথে বিক্রিয়কসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতই হচ্ছে বিক্রিয়া অনুপাত, যাকে কিউসি দিয়ে প্রকাশ করা হয়। এই বিক্রিয়ার জন্য যদি আমি কিউসি লিখি, কিউসি সমান হয়ে যাবে PCl3 এটি হচ্ছে ক্লোরিন আর এখানে হচ্ছে PCl5। তাহলে এখানে লক্ষ্য করো যে কেসিটা হচ্ছে বিক্রিয়ার সাম্য অবস্থায় ধ্রুবক, এই জন্য এটি হচ্ছে সাম্য ধ্রুবক। আর কিউসিটা হচ্ছে যে কোনো অবস্থায়, সেটা বিক্রিয়ার শুরুর পরে যে কোনো অবস্থায়, সেটা সাম্য অবস্থায় থাকলেও হতে পারে, আবার সাম্য অবস্থায় যদি নাও থাকে সেটাও সেই অবস্থার জন্যই হবে আমাদের কিউসি। এখন এই কেসি এবং কিউসির মান কেমন হলে বুঝতে পারবো যে বিক্রিয়াটি সাম্য অবস্থায়? যদি এরকম হয় যে, যদি লক্ষ্য করো যে যদি কিউসি সমান হয় কেসি হয়, মনে রাখবা যদি কিউসি সমান কেসি হয় তাহলে বুঝতে হবে যে বিক্রিয়াটি সাম্য অবস্থায় উপনীত হয়েছে। আবার যদি এরকম হয় কিউসি ইজ গ্রেটার দেন কেসি, তাহলে লক্ষ্য করো যে কিউসি এই যদি কেসির চেয়ে বেশি হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে বিক্রিয়াটি সাম্যাবস্থা থেকে এগিয়ে রয়েছে, অর্থাৎ অগ্রসর হয়ে আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এই ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের ঘনমাত্রা বৃদ্ধি ঘটেছে, যে কারণে এই কিউসির মানটা বেশি। কাজেই এই অবস্থা থেকে যদি আমরা সাম্য অবস্থায় উপনীত করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের উৎপাদের অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের ঘনমাত্রা অর্থাৎ উৎপাদের ঘনমাত্রাকে হ্রাস করতে হবে অথবা বিক্রিয়কের ঘনমাত্রাকে বৃদ্ধি করতে হবে, যাতে করে এই কিউসি এর মান কেসি এর সমান হয়, তখন বিক্রিয়াটি সাম্য অবস্থায় উপনীত হবে। অর্থাৎ সেক্ষেত্রে বিক্রিয়াটির সাম্য অবস্থা অর্জনের জন্য এটা পশ্চাৎ দিকে আসবে। আর যদি এরকম হয় যে কিউসি লেস দেন কেসি, এখানে লক্ষ্য করা যে কিউসি লেস দেন যদি কেসি হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই উৎপাদের ঘনমাত্রার চাইতে এই যে ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা কিন্তু বেশি। কাজেই এই ক্ষেত্রে যদি আমরা সাম্যাবস্থায় উপনীত হতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে উৎপাদের ঘনমাত্রাকে বৃদ্ধি করতে হবে অথবা বিক্রিয়কের ঘনমাত্রাকে হ্রাস করতে হবে, যাতে করে এই কিউসির মান কেসির মানের সমান হয়। অর্থাৎ সেক্ষেত্রে বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জিত হবে এবং এক্ষেত্রে সাম্যাবস্থা অর্জনের জন্য বিক্রিয়াটি সম্মুখ দিকে সরে যাবে। আমি আশা করি তোমরা কেসি এবং কিউসির পার্থক্যটা কি সেটা বুঝতে পেরেছ এবং কেসি এবং কিউসির মান কেমন হলে সাম্যাবস্থা সম্মুখ দিকে থাকবে বা সাম্যাবস্থা পশ্চাৎ দিকে সরে আসবে সেই বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমার আজকের সর্বশেষ আলোচনা হচ্ছে ঘনমাত্রার প্রভাব, এবং এই প্রভাবটি ব্যাখ্যা করার জন্য আমরা একটি উদাহরণ নেই। যেমন N2O4 2NO2, এটার জন্য যদি আমরা কেসি লিখি, এখানে লক্ষ্য করো NO2 স্কয়ার আর এখানে হচ্ছে N2O4, এটার ডেরিস হচ্ছে প্লাস 55.3 কিলোজুল। এখানে লক্ষ্য করো
যে একটি আবদ্ধ পাত্রে যদি ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডকে নিয়ে উত্তপ্ত করা হয়, উত্তাপে সেটা বিযোজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয় এবং এক পর্যায়ে সম্মুখ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে সাম্যাবস্থায় উপনীত হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মধ্যে সাম্যাবস্থা অর্জিত হয়। এই বিক্রিয়ার জন্য যদি আমরা সাম্য ধ্রুবক লিখি, তাহলে উৎপাদ এর ঘনমাত্রার সাথে বিক্রিয়কের ঘনমাত্রার যে অনুপাত, সেটি হচ্ছে সাম্য ধ্রুবক কেসি। এখন লক্ষ্য করো যে এইভাবে সাম্যাবস্থায় থাকাকালে যদি আমি কিছু পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড এই বিক্রিয়াতে যোগ করা হয়, সেক্ষেত্রে যোগ করবে কিন্তু এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। এখন বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে কিন্তু কেসি এর মান বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হবে না, কারণ তাপমাত্রার যদি পরিবর্তন না ঘটে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন ঘটবে না। কাজেই ভার্সেটিভের নীতি অনুসারে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করার জন্য সাম্যের অবস্থান হয়ে যাবে তখন পশ্চাৎমুখী হয়ে যাবে। আর যদি এরকম করে এই কিছু পরিমাণ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড যদি এই সাম্যাবস্থায় যোগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করার জন্য সেক্ষেত্রে সাম্যের অবস্থান হয়ে যাবে কিন্তু সম্মুখমুখী, অর্থাৎ বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হবে। এখন যদি এরকম করা হয় যে এই দুটা তো দেখুন যে ঘনমাত্রা বাড়িয়ে যদি যে কোনো একটি উপাদানের ঘনমাত্রা যদি কমানো হয়, অর্থাৎ আমি এই বিক্রিয়াস্থল থেকে কিছু পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড সরিয়ে নিলাম, সেক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা কমে গেল এবং সেই ঘনমাত্রা হ্রাসের হারকে প্রশমিত করার জন্য তাৎক্ষণিকভাবে কিছু পরিমাণ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আবারও নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হওয়ার মাধ্যমে সাম্যের অবস্থান থাকবে এই সম্মুখমুখী, অর্থাৎ সম্মুখমুখী হওয়ার মাধ্যমে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা হ্রাসের হারকে প্রশমিত করবে এবং সেক্ষেত্রে নতুনভাবে সাম্যাবস্থা অর্জিত হবে। কাজেই এভাবে ঘনমাত্রাকে এই সাম্যাবস্থায় কোনো একটি উপাদানের ঘনমাত্রাকে বৃদ্ধি করে অথবা ঘনমাত্রাকে হ্রাস করে সাম্যাবস্থার পরিবর্তন করা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।